১৯২৯ সালে খুলনা জেলার ফুলতলা উপজেলার মথুরাডাঙ্গা গ্রামে সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শেখ আকিজউদ্দিন। মফিজউদ্দিন ও লালমতির একমাত্র সন্তান ছিলেন শেখ আকিজউদ্দিন। তার পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে বাল্য অবস্থায় স্কুলে পড়া বাদ দিয়ে জীবিকার জন্য কাজে যেতে হয়। আকিজউদ্দিনের মা ছেলের কাজের প্রতি আগ্রহ দেখে নিজের জমানো কখনো কখনো ২ আনা ১ আনা তুলে দিতেন শিশু আকিজের হাতে। আকিজউদ্দিন ওই পয়সায় বাদাম লজেন্স কিনে সেটা রেল স্টেশনে নিয়ে বিক্রি করে কিছু মুনাফা করে সংসারের আয়ে অংশ নেওয়া শুরু করেন। শৈশব থেকেই রেল স্টেশনের পাশে ঘুরে ঘুরে বড় হওয়াতে ধীরে ধীরে দূরের প্রতি ভয় কমতে থাকে আর কলকাতা সহ নতুন নতুন অনেক জায়গার নাম জানতে শুরু করেন। বয়স একটু বাড়ার সাথে সাথে বেজেরডাঙ্গা থেকে ট্রেনে যশোর হয়ে কলকাতা পর্যন্ত পণ্য ফেরি করে বিক্রি করতেন। কোমরে গোজা ১৭ টাকা, পরনে এক কাপড়। ঠিক এভাবেই ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে পরিবারের আর্থিক অবস্থার তাগিদে কলকাতায় যাত্রা করেন আকিজউদ্দিন। অচেনা শহরে গিয়ে তিনি থাকার মতো নির্দিষ্ট কোনো আশ্রয় বা বাসস্থান পাননি। প্রথম দিকে তিনি সাধারণত ফুটপাত, দোকানের বারান্দা কিংবা স্টেশনের প্ল্যাটফর্মে রাত্রি যাপন করতেন। কখনো কখনো বা তিনি গাছের নিচে কিংবা মসজিদের প্রাঙ্গণে ঘুমাতেন। তার শুরুর দিকের সংগ্রামের এই দিনগুলোই তাকে ধীরে ধীরে মানসিকভাবে দৃঢ় করে তোলে। কলকাতার বড়বাজারের রামলোচন স্ট্রিটের পাশে ফলের নিলাম থেকে ২.৫ টাকা দিয়ে ৪ ঝুড়ি কমলা কিনে তা হাওড়া ব্রিজের কাছে বিক্রি করে প্রথম আয় শুরু করেন আকিজউদ্দিন। কিছুদিন এই ব্যবসা করে তিনি প্রায় ৩০০ টাকা জমান। জাকারিয়া স্ট্রিটের এক হোটেল মালিক আকিজের কর্মনিষ্ঠতা ও পরিশ্রম দেখে সস্তায় থাকা ও খাবার ব্যবস্থা করে দিলে আকিজের ভাসমান জীবনের অবসান হয়। সে সময় রাস্তায় বিভিন্ন ফেরিওয়ালারা মজার মজার ছড়া শুনিয়ে মণিহারি পণ্য বিক্রি করত। আকিজউদ্দিন ওই ব্যবসার প্রতি আকৃষ্ট হন। তিনিও ৪ চাকার নিলামওয়ালার ঠেলাগাড়ি কিনে এই ব্যবসা শুরু করে দেন। তবে নিলামওয়ালাদের এসব ছড়া ছিল হিন্দিতে, আর আকিজ ভালো হিন্দি জানতেন না। প্রথম দিকে একজন সহকারী নিয়োগ দিয়ে কাজ চালালেও অল্প সময় আকিজ হিন্দি ভাষা শিখে ফেলেন। কিশোর আকিজের মুখে এসব ছড়া অনেক মিষ্টি শোনাত। ১ বছরের মধ্যেই অন্যান্যদের হারিয়ে যান আকিজ। হঠাৎ একদিন তাকে পুলিশ ধরে নিয়ে যায়। কারো মতে অন্য দোকানিরা পুলিশকে উস্কে দিয়েছিল, আবার কারো কারো মতে তিনি অনুমতি ছাড়া ফুটপাতে অবৈধভাবে দোকান সাজিয়েছিলেন। তবে এ ঘটনায় তিনি ভীষণভাবে মর্মাহত হন এবং এই ব্যবসার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন ও এই ব্যবসা বাদ দিয়ে দেন। ব্যবসা বাদ দেওয়ার সময় তার সঞ্চয় ছিল প্রায় ২৫০০ টাকা। এ সময় তার সাথে আবার দেখা হয় নিলামের ফল ব্যবসায়ীর সাথে এবং তিনি সবকিছু শুনে তাকে পেশোয়ার গিয়ে ফল ব্যবসা করার পরামর্শ দেন। ২ বছরের মতো সেখানে ফলের ব্যবসা করে তার জমানো টাকা প্রায় দ্বিগুণ হয়ে ৪,৫০০ টাকা হয়ে যায়। আবার তিনি এই পুঁজি নিয়ে কলকাতায় ফেরত আসেন এবং এবার তিনি শুরু করেন তরকারির ব্যবসা। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি নিজের গ্রামের বাড়িতে ফিরে আসেন। এ সময় তার হাতে ছিল ৮,০০০ টাকা। পুঁজির এই টাকার কিছুটা দিয়ে বসত ভিটা কেনা ও অসুস্থ বাবা মায়ের চিকিৎসা করান। কিন্তু গ্রামে ব্যবসার তেমন সুযোগ সুবিধা না থাকায় ৩ মাস পর বাবা মাকে বুঝিয়ে পুনরায় তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। কলকাতায় থাকা অবস্থায় পিতা মফিজউদ্দিনের মৃত্যুর খবর পান এবং বাড়িতে ফিরে আসেন। বাড়িতে একা মাকে রেখে দূরে বাণিজ্যে যাওয়া বাদ দিয়ে এলাকায় ছোটখাটো ব্যবসা শুরু করেন। সে সময় আকিজের বাল্যবন্ধু নিতাইচন্দ্র দাসের বাবার বিধু বিড়ি যশোর অঞ্চলে প্রসিদ্ধ ছিল। নিতাইয়ের বাবা বিধুবাবু আকিজউদ্দিনকে অত্যন্ত স্নেহ করতেন। কাজের ফাঁকে বিধুবাবুর বিড়ির টঙেও বসত আকিজ। আবার মাঝে মাঝে নিতাইয়ের সাথে খুলনা শহরে যেতেন তামাক কিনতে। ধীরে ধীরে আকিজ তামাক ও বিড়ি তৈরির প্রক্রিয়া সম্পর্কে সব জেনে ফেলেন এবং আস্তে আস্তে তিনি এই বিড়ি ব্যবসায় আগ্রহী হয়ে ওঠেন। আর ঠিক এই সময়ই তার মায়ের মৃত্যু হয়। আপন বলে আর কেউ রইল না কিশোর আকিজের। বেজেরডাঙ্গার মুবারক হোসেনের মেয়ে সকিনা খাতুনকে আকিজউদ্দিনের মা লালমতি বেশ পছন্দ করতেন। ছেলের বউ করে সকিনাকে ঘরে আনার ইচ্ছা ছিল তার। কর্মঠ ছেলে আকিজউদ্দিনকেও পছন্দ ছিল শেখ মুবারক হোসেনের। শেখ মুবারক হোসেন অনাথ আকিজউদ্দিনকে ঘর জামাই করে রাখার ইচ্ছায় মেয়ে সকিনার সাথে বিয়ে দেন ১৯৪৮ সালে। তার শ্বশুরের বেশ ভালো পরিমাণ কৃষি জমি ছিল। বিয়ের পর শ্বশুর আকিজকে সাথে নিয়ে জমিতে চাষ করতে যেতেন। তবে একবার মাঠে গিয়ে সারাদিন মাটি কাটার পর
আকিজ তার শ্বশুরকে সাফ জানিয়ে দেন তিনি এই কাজ আর করতে পারবেন না, প্রয়োজনে একজন শ্রমিকের যা বেতন হয় তা তিনি দিবেন। এই ঘটনার পর থেকেই শ্বশুরের সাথে আকিজের সম্পর্কের অবনতি হওয়া শুরু হয়। তবে আকিজ উদ্দিনের অনমনীয় ইচ্ছা দেখে মুবারক হোসেন হার মেনে মুদি দোকান দিতে কিছু পুঁজি জোগাড় করে দেন। শ্বশুর ও নিজের পুঁজি মিলে আকিজ মুদি ব্যবসা শুরু করেন। এভাবেই শুরু হয় তার প্রথম স্থায়ী ব্যবসা। সেকালে পাতার বিড়ি অনেক জনপ্রিয় ছিল। হাটে ঘাটে মানুষ এ বিড়ি টানতে টানতে মজমা বসত। আকিজ উদ্দিনের দোকানের সামনেও এ ধরনের মজমা বসত, আর বেশ ভালোই বিক্রি হতো বিড়ি। কখনো ফুলতলা বা কখনো দৌলতপুর বাজার থেকে বিড়ি কিনে এনে বিক্রি করতে হতো আকিজ উদ্দিনকে। কিছুদিন এভাবে চলার পর হঠাৎ আকিজ উদ্দিনের মাথায় আসে তিনি নিজেও তো বন্ধু নিতাইয়ের বাবা বিধুবাবুর বিড়ির কারখানাতে বসে সবকিছু নিজের চোখে দেখেছেন, তিনিও তো চাইলে বিড়ি বানাতে পারেন। 1951-1952 সালের দিকে ভাবনা পর্যন্তই থেমে না থেকে 3-4 জন সহযোগী নিয়ে বেজেরডাঙ্গা বাজারে একটি দোতলা ঘরে বিড়ি তৈরির কারখানা চালু করে বিড়ি তৈরি শুরু করেন আকিজ উদ্দিন। কারখানা চালু করে বিড়ি প্রস্তুত ও বাজারজাত যে মোটেও সহজ কাজ না তা বুঝে যান আকিজ উদ্দিন। একের পর এক সমস্যার সম্মুখীন হতে থাকেন তিনি। প্রথম সমস্যা, বিড়ি তৈরির ভালো কাঁচামাল স্থানীয় বাজার থেকে অল্প পুঁজিতে সংগ্রহ করা প্রায় অসম্ভব ছিল। এই সমস্যা থেকে বাঁচতে তেন্ডু পাতা আনতে তিনি বেনাপোল যান, আর ভালো তামাক পাতা আনতে যান দৌলতপুর বাজারে। দ্বিতীয় সমস্যা, বিধু বিড়ি, সুরমা বিড়ি, ওয়াহাব বিড়ি সহ নামি বেনামি অনেক জনপ্রিয় বিড়ি বাজারে বিক্রি হতো। সেসব বিড়িকে টেক্কা দিয়ে একদম নতুন বিড়ি ভোক্তাকে বিক্রি করা অনেক কঠিন। তা বুঝতে পেরে আকিজ অন্যান্য বিড়ির চেয়ে কম দামে বিড়ি বিক্রি শুরু করেন। দোকানি ও ভোক্তারা কম দামে ভালো জিনিস পেয়ে তা লুফে নেন। অল্প সময়েই আকিজের বিড়ি জনপ্রিয় হয়ে ওঠে। আকিজের এই সফলতা অন্য প্রতিযোগীরা ও আশেপাশের দোকানিরা মোটেও ভালোভাবে নিতে পারেন। তাই তারা আকিজ উদ্দিনকে ফাঁসাতে থানাতে ঘুষ দেন এবং আকিজ বেনাপোল থেকে অবৈধভাবে তেল, ছোলা, তেন্ডু পাতা ইত্যাদি আমদানি ও বিক্রি করছে বলে রটিয়ে দেন। 1952 সালের ডিসেম্বর মাসের শীতের রাতে পুলিশের হাতে গ্রেফতার হন আকিজ উদ্দিন। আকিজকে সহায়তা করার মতো তখন কেউ ছিল না। শ্বশুরের সাথে চলছিল পূর্ণ মনোমালিন্য। তবে সেই শীতের রাতেই আকিজের স্ত্রী তার স্বামীকে বাঁচাতে 3 মাস বয়সী সন্তানকে কুলে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে আকিজের জন্য সহায়তা খোঁজা শুরু করে। স্টেশন মাস্টার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান সহ বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি মিলে 2 দিনের আপ্রাণ চেষ্টায় আকিজ উদ্দিনকে থানা থেকে মুক্ত করতে পারেন। 2 দিন হাজতবাস শেষ করে বাড়ি ফেরার পথে আকিজ খবর পান হেজাকবাতি বিস্ফোরণে তার দোকানের কর্মচারী মোহনের মুখের এক পাশ, গলা ও বুকের চামড়া ঝলসে গেছে। তাকে নিয়ে তখনই স্থানীয় হাসপাতালে ছুটেন আকিজ। ধীরে ধীরে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে মোহন। এই ঘটনার প্রায় 6 মাস পর মাঝরাতে প্রচণ্ড তাপ আর ধোঁয়াতে ঘুম ভেঙে যায় মোহন আর আকিজের। সাথে সাথেই বুঝে যান দোকানে আগুন লেগেছে। তাড়াতাড়ি করে সিন্দুক থেকে নগদ টাকা পয়সা নিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে দুজন বুঝতে পারেন দরজা বাহির থেকে বন্ধ। তখন তারা বুঝতে পারেন তাদের মারার জন্য এই আগুন মূলত লাগানো হয়েছে। কোনো রকমে প্রাণ বাঁচানোর তাগিদ থেকেই লাথি দিয়ে সজোরে দরজা ভেঙে কোনো রকমে বেরিয়ে আসেন। এরপর তাদের চিৎকারে বাজারের লোকজন বেরিয়ে আসলেও আগুন অনেক বেশি থাকায় শেষ রক্ষা সম্ভব হয়নি। 30,000 টাকার মালপত্র, নগদ প্রায় 4,000 টাকা চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাওয়া দেখেছেন। তিলে তিলে গড়া সঞ্চয় ও মূলধন হারিয়ে এক আগুনে নিঃস্ব হয়ে যান আকিজ উদ্দিন। এরপর কাছের মানুষদের সহায়তাতে আবারও ঘুরে দাঁড়ান আকিজ। নতুন করে 2 দিনের মধ্যে নতুন কারখানা দাঁড় করান। মহাজনরা বাকিতে কাঁচামাল দিয়ে সাহায্য করেন, দোকানিরা বাকি টাকা দ্রুত পরিশোধ করে সাহায্য করেন। এভাবেই সকলের ভালোবাসা ও সহায়তায় দ্রুত ঘুরে দাঁড়ান আকিজ। 1954 সালের মধ্যেই আকিজের কারখানায় কর্মী সংখ্যা বেড়ে দাঁড়ায় 18 জনে। বাজারে বহুল জনপ্রিয় হলেও লেভেল না থাকায় কিছু দোকানিরা আকিজ বিড়ি কিনে তা ভিন্ন নামে বিক্রি করা শুরু করেন। আকিজ এই সমস্যাটি লক্ষ্য করেন এবং তার সমাধানের জন্য আকিজ বিড়ির লাইসেন্স করেন। লাইসেন্স পাওয়ার পর
বিড়ির প্যাকেটে আকিজ বিড়ির লেবেল লাগানো হয়। ধীরে ধীরে আকিজ বিড়ি ব্র্যান্ড হিসাবে খুলনা ও যশোর এলাকায় প্রসিদ্ধ হয়ে ওঠে। বিড়ি ব্যবসার পাশাপাশি আকিজ উদ্দিন সমানতালে ধান, পাট, ছোলা, গুড়, গম ইত্যাদি মৌসুমী পণ্যের ব্যবসা করত। মৌসুমী পণ্যের ব্যবসা আকিজকে পুঁজির সংকট মেটাতে সাহায্য করত। তবে 1954 সালের শেষ দিকে অন্যান্য মৌসুমী ব্যবসা বাদ দিয়ে শুধুমাত্র পাটের দিকে মনোনিবেশ করেন আকিজ। এ সময় যাতায়াতের সুবিধার জন্য তিনি একটি মোটর সাইকেল কিনেন। পাট ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফা তিনি বিড়ি ব্যবসায় বিনিয়োগ করেন ও ধীরে ধীরে বিড়ি ব্যবসায় অন্য প্রতিযোগীদের চেয়ে অনেক বেশি এগিয়ে যেতে শুরু করেন। 1956 সালের দিকে আকিজ উদ্দিনের বিড়ির কারখানায় শ্রমিকের সংখ্যা বেড়ে দাঁড়ায় 150 জনে এবং দৌলতপুর ও খালিশপুরে তার পাট ব্যবসারও জমজমাট অবস্থা। পাট ও তামাক কিনতে তখন আকিজকে প্রায়ই বাগেরহাট জেলার মোল্লার হাটে যেতে হতো। দূরত্ব বেশি হওয়ায় প্রায়ই সেখানে রাতে থাকা লাগত। সেখানে তিনি যেই বাড়িতে থাকতেন সেই বাড়ির তৃতীয় কন্যা ফিরোজা বেগমকে আকিজ বিয়ে করেন। বছরের শেষ দিকে ব্যবসার প্রচারে খুচরা বিক্রেতার কাছে বিড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে একটি বেবি ট্যাক্সি কিনেন আকিজ উদ্দিন। ঘনিষ্ঠ সহকারীকে সাথে নিয়ে খুলনা, বাগেরহাট ও যশোরের প্রত্যন্ত অঞ্চলের খুচরা বিক্রেতাদের কাছে বিড়ি পৌঁছানো শুরু করেন। 2-3 মাসের মধ্যেই আকিজের বিড়ি বিক্রির পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যায়। বিড়ি পৌঁছানোর কাজে থাকার সময় আকিজ উদ্দিন ও তার সহকারী আখেরের খাওয়া, ঘুম, গোসল সব বেবি ট্যাক্সিতেই চলত। কখনো কোনো দোকানের বারান্দায় বা রেল স্টেশনে নিয়ে রাত পার করে দিত। 60-এর দশকের ভেতরেই ব্যবসায় বেশ শক্ত অবস্থান গড়ে তোলেন আর বেশ ভালো পরিমাণে একটা পুঁজিও জমা করে ফেলেন। একসাথে একাধিক ব্যবসায় যুক্ত থাকার ফলে ও দিন দিন ব্যবসার পরিধি বড় হতে থাকায় একা হাতে সবকিছু মেনটেন করা আকিজের জন্য ধীরে ধীরে প্রায় অসম্ভব হয়ে ওঠে। এর মধ্যে 1964 সালে বিড়ি কারখানা সম্প্রসারণ ও বিড়ি পরিবহনে নতুন করে 5টি বেবি ট্যাক্সি কিনা নগদ অর্থেরও সংকট তৈরি হয়। অর্থ সংকট নিরসন ও ব্যবসায় পরিচালনায় চাপ কমাতে পূর্ব পরিচিত ব্যবসায়ী ইয়াকুব আলী শেখের সাথে যৌথভাবে পাট ক্রয় কেন্দ্র স্থাপন করেন এবং দুজনের নামের প্রথম অক্ষর মিলে এ.ই. ফাতেমা জুট বেইলিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। পাট ক্রয় কেন্দ্রের দায়িত্বে থাকেন ইয়াকুব আলী এবং আকিজ উদ্দিন নাভারণ থেকে পাট কিনে ক্রয় কেন্দ্রে সরবরাহ করত এবং ইয়াকুব তা বিভিন্ন পাটকলে পৌঁছে দিয়ে অর্থ সংগ্রহ করত। প্রথম 3 মাস সব চলছিল। এরপর আকিজ বাকিতে প্রায় 2 লাখ টাকার পাট কিনে কেন্দ্রে পাঠান এবং নাভারণে পাটের দাম পৌঁছে দিতে বলেন। তামাক কিনতে তিনি কুষ্টিয়া চলে যান 1 সপ্তাহের জন্য। ফিরে এসে জানতে পারেন পাটের টাকা পৌঁছে দেওয়া হয়নি। খবর শুনেই তিনি দৌলতপুর ছুটেন। গিয়ে দেখেন কর্মী সহ ইয়াকুব লাপাত্তা। উঠতি ব্যবসায়ী আকিজের জন্য 2 লাখ টাকার এক বিশাল ধাক্কা। এদিকে পাওনাদাররাও এ ঘটনা জেনে যায় এবং টাকার জন্য আকিজের উপর চাপ প্রয়োগ শুরু করে। জুটমল থেকে পাওনা 50,000 টাকা তুলে ও গুদামে থাকা পাট 30,000 টাকায় বিক্রি করে সর্বমোট 80,000 টাকা নিয়ে আকিজ নাভারণ বাজারে যান। সেখানে গিয়ে পাওনাদারদের প্রায় সবাইকে মোট পাওনার অর্ধেক অর্থ পরিশোধ করে। এরপর আকিজ তার জুট বেইলিং কোম্পানি বন্ধ করে দেন এবং পরবর্তী সময় একাধিক লোভনীয় প্রস্তাব পেলেও যৌথ কারবারে আর কখনোই জড়াননি। 1968 সালে আবার পাটের ব্যবসা শুরু করেন আকিজ। অল্প দিনেই আবারও ফুলে ফেপে ওঠে আকিজের ব্যবসা। অন্যদিকে তখন বিড়ির ব্যবসাও তুঙ্গে। বিড়ির বাড়তি চাহিদা থাকায় বেবি ট্যাক্সিতে করে সরবরাহ কুলানো যাচ্ছিল না। তাই 1970 সালে সোনালী ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ তুলে একটি ট্রাক কিনেন। কিছুদিনের মধ্যেই ঋণের অর্থ ব্যবসায় গতি আনে। কিন্তু এমন সময় শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। স্বাধীনতার পর একদিকে বাজারে পাটের চাহিদা ছিল তুমুল, অন্যদিকে বিড়ি তৈরির ভালো কাঁচামাল ততটা সহজলভ্য ছিল না। তাই যুদ্ধের পরপর পাট ব্যবসায় নেমে মুনাফা কামিয়ে একটি বড় বিড়ি কারখানা গড়ে তোলাই মূল উদ্দেশ্য ছিল আকিজ। আগে থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন পাটকলে পাট সরবরাহ করে সেখানকার ব্যবসায়ীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলায় নতুন করে শুরু করলেও আবারও অল্প দিনেই উৎকৃষ্ট পাট সরবরাহকারী হিসাবে আকিজের সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে। নারায়ণগঞ্জে যাতায়াতকালে আশেপাশে প্রচলিত ও জনপ্রিয় সকল বিড়ির নমুনা কিনে বাড়ি নিয়ে আসতেন। সেগুলো নিয়ে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতেন নিয়মিত ও বিভিন্ন তামাকের মিশ্রণ বানাতেন। 1973 সালে আকিজ উদ্দিন আবারও 10-12 জন শ্রমিক নিয়ে অল্প পরিসরে কাগজের বিড়ি উৎপাদন শুরু করেন। গুণগত মান বাজারের অন্য সব বিড়ির চেয়ে ভালো থাকায় অল্প কিছুদিনের মধ্যেই বাজারে আবারও স্থান করে নেয় আকিজের বিড়ি। কারখানা শুরুর মাত্র 1 মাসের মাথায় নতুন করে আরও 100 জন শ্রমিককে নিয়োগ দিতে হয় ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণ করার জন্য। অনেক পরে ব্যবসা শুরু করলেও আকিজ উদ্দিন
আকাশচুম্বী সাফল্য অর্জন করেন। এই ঘটনায় কিছু মানুষ তাকে যে কোনো মূল্যে নাভারন থেকে তাড়ানোর বিভিন্ন চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত তারা স্থানীয় এক রাজনৈতিক নেতার সাহায্য নেয়। ওই নেতা বন্যার তহবিলের নাম করে 20,000 টাকা চাঁদা দাবি করে আকিজের কাছে। মাঝারি ব্যবসায়ী আকিজের পক্ষে কোনোভাবে এত টাকা একসাথে দেওয়া সম্ভব ছিল না। আবার তিনি এটাও জানতেন জলে নেমে কুমিরের সাথে লড়াই করা যায় না। তাই নেতার সঙ্গে মধ্যস্থতা করতে তিনি দেখা করেন, কিন্তু অনেক বলে কয়েও নেতার মন গলাতে পারেননি। শেষ পর্যন্ত নেতার রোষানলে পরে আকিজের স্থান হয় হাজতে। গ্রেফতারের রাতেই শেখ আকিজউদ্দিনকে যশোর জেলে চালান করা হয়। গ্রেফতারের পর দিন শেখ মহিউদ্দিন সহকারী দিন ইসলাম ও মোহন জেলখানায় গিয়ে আকিজের সাথে সাক্ষাৎ করেন। আকিজ তাদের বলেন, যত টাকা পয়সা লাগে খরচ করো, আমাকে বের করো। তিনি আরও বলেন, আর যাই হোক ব্যবসা কখনো বন্ধ করবা না, কারবার যেভাবে চলছে সেভাবেই চালিয়ে যাও। এ সময় এক সপ্তাহের মধ্যে আকিজকে জেল থেকে ছাড়ানোর প্রলোভন দেখিয়ে তখনকার সময়ে যশোরের সবচেয়ে নামী উকিল 12,000 টাকা অগ্রিম নেয়, কিন্তু তিনি 3 সপ্তাহ সময় নিয়েও আকিজকে বের করেননি। মূলত ওই উকিল আর নেতার মধ্যে যোগ সাজস ছিল। 20 দিন পর আকিজের পরিবার তা বুঝে শেষ পর্যন্ত নেতার বাড়িতে যান। সেখানে যাওয়ার পর নেতা তাদের সাথে দুর্ব্যবহার করেন। ব্যর্থ হয়ে আকিজের পরিবার ঝিকরগাছা থানার ইদ্রিস আলীর সাথে দেখা করেন। ইদ্রিস আলী আকিজকে মুক্ত করার আশ্বাস দিয়ে আরো 6,000 টাকা ঘুষ নেন, তবে তিনিও আকিজকে মুক্ত করতে পারেন নাই। 1 মাস ধরে আকিজ জেলখানায় থাকার ফলে ধীরে ধীরে ব্যবসায় ধস নামতে শুরু করে। এ পর্যায়ে আকিজের স্ত্রী ও শুভাকাঙ্ক্ষীরা যশোরের পুলিশ সুপারের কাছে ধর্ণা দিতে থাকেন। পুরো ঘটনা শুনে পুলিশের ওই কর্মকর্তা সরেজমিন তদন্ত করেন এবং মিথ্যা মামলায় যে আকিজকে ফাঁসানো হয়েছে এটা বুঝতে পারেন। অবশেষে ওই কর্মকর্তার হস্তক্ষেপে প্রায় 1 মাস 10 দিন পর আকিজউদ্দিন জেলখানা থেকে মুক্তি পান। 1974 সালে আকিজউদ্দিন আকিজ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। নিজের পণ্যের মূরক ও বিজ্ঞাপন প্রচারে এই প্যাকেজিং কোম্পানি ব্যবহার করে তিনি তার ব্র্যান্ডিংকে আরো শক্তিশালী করেন। এর মাধ্যমে আকিজের পণ্যের আকর্ষণীয় প্যাকেজিং এবং মান নিশ্চিত হয়, যা বাজারে তার ব্র্যান্ডকে আরো বেশি পরিচিতি ও জনপ্রিয় করে তোলে। সরকারের লোকসানে চলা ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রিজ 1977 সালে বিক্রি করার সিদ্ধান্ত নিলে শেখ আকিজউদ্দিন প্রায় 83 লক্ষ টাকা দিয়ে ঢাকা টোবাকোর মালিকানা সত্ত্ব কিনে নেন। আকিজের চৌকস হাতে লোকসানে চলা এই কারখানা 1 বছরের মাথায় লাভের মুখ দেখে। প্রায় 4,000 লোকবল নিয়ে চলা এই কারখানায় দৈনিক প্রায় 35,000 কোটি সিগারেট উৎপাদিত হতো। 2018 সালে আকিজের তামাক বিভাগ প্রায় 12,000 কোটি টাকায় জাপান টোবাগোর কাছে বিক্রি হয়, যা ছিল বাংলাদেশে তৎকালীন সময়ে সবচেয়ে বড় একক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আকিজউদ্দিন। একে একে গড়ে তোলেন আকিজ ট্রান্সপোর্টিং এজেন্সি লিমিটেড, আকিজ মেস ফ্যাক্টরি লিমিটেড, আকিজ জুট মিল লিমিটেড, আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড সহ প্রায় 29টি শিল্প প্রতিষ্ঠান। আর এভাবেই গড়ে উঠে আজকের এই আকিজ গ্রুপ আজ বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান। আকিজ গ্রুপের অধীনে 50,000-এরও বেশি কর্মী বা শ্রমিক রয়েছে এবং প্রায় 30টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ প্রায় 140 বিলিয়ন বা 14,000 কোটি টাকা। আকিজ উদ্দিনের শ্রম, মেধা ও নেতৃত্বের গুণাবলী তাকে দেশের সর্বোচ্চ পর্যায়ের শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠা করে। শেখ আকিজউদ্দিন সমাজের প্রতি তার দায়িত্ববোধের জন্য পরিচিত ছিলেন। তার সেবামূলক কাজগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আদ-দিন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন মূলত শিক্ষা ও স্বাস্থ্য সেবায় অবদান রেখে আসে। দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান করা ও শিক্ষা প্রদান করাই ছিল এর প্রধান লক্ষ্য। তবে আদ-দিন ফাউন্ডেশনের বাইরে শেখ আকিজউদ্দিন ব্যক্তিগতভাবে অনেক দাতব্য কাজ করেছেন, যেমন মসজিদ নির্মাণ, গরিবদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং সমাজের দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ। তার এই দানশীলতার কারণে তিনি স্থানীয়দের মধ্যে অত্যন্ত প্রিয় হয়ে উঠলেন। শেখ আকিজউদ্দিনের ব্যবসায়িক সাফল্য এবং সমাজসেবামূলক অবদান তাকে একাধিক সম্মাননা ও পুরস্কারে ভূষিত করেছে। তার নেতৃত্বে আকিজ গ্রুপ বাংলাদেশের শিল্প বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়। এজন্য তিনি বাংলাদেশ সরকার থেকে বিভিন্ন সম্মাননা ও পুরস্কার লাভ করেন। মহান এই শিল্পপতি 2006 সালের 27 অক্টোবর মৃত্যুবরণ করেন এবং তিনি তার পেছনে রেখে যান বিশাল এক সাম্রাজ্য এবং একাধিক উত্তরাধিকারী।